অবহেলায় শেষ মূল্য গল্পের 7 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। বাসা থেকে বের হতেই দেখি রিয়া স্কুল থেকে মাত্র আসছে। আমি রিয়াকে দূরে থেকে দেখে বললাম, কি ব্যাপার রিয়া, এত তাড়াতাড়ি স্কুল থেকে চলে আসলে যে? রিয়া চোখ গরম করে বলল, আমি এত তাড়াতাড়ি স্কুল থেকে এসেছি, কটা বাজে দেখছেন? মাথা ঠান্ডা কর, যাও গোসল করে একটু ঘুমাও, তাহলে ঠিক হয়ে যাবে। আপনি এখন কোথায় যাবেন? দেখি কোনো দেশে যাওয়া যায় নাকি, তোমাদের এখানে থাকলে তো। আপনি মজা করেন আমার সাথে? এমনি রাগে শরীর ফেটে যাচ্ছে। ওমা, কেন? বাল, এত কিছু জেনে আপনি কি করবেন? ছি ছি, এসব কথা কেউ বলে রিয়া? তোমার লজ্জা করে না একটা মেয়ে হয়ে? এই ব্যাডা, এখন এত কথা বলিস না, নইলে সবকিছু কেটে বাড়ির সামনে ঝুলিয়ে রাখব। মনে মনে বললাম, এই মেয়ের তো দেখি মান সম্মান কিছুই নেই, তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে। আমি সামনের দিকে যেতেই রিয়া বলল, তাড়াতাড়ি পড়িয়ে বাসায় আসবেন, আপনার সাথে দরকারি কিছু কথা আছে। আমি রিয়ার কোনো কথা না শুনে সামনের দিকে হেঁটে যেতে লাগলাম। আসলেই সবাই ঠিকই বলে, ছোট মরিচের ঝাল বেশি। এই মেয়ের তেজ অনেক। আবার বলি, ওকে আমার পছন্দ। কি আর করব, পছন্দ করে ফেলেছি যেহেতু। থাক, এসব বলে আর মুড নষ্ট করে লাভ নেই। রহিমের দেখানো বাসার সামনে গিয়ে কলিং বেল দিল। আন্টি দরজা খুলে বলল, ও তুমি তাহলে এসে গেল? আপনি তো বলছিলেন যে বিকালে। তুমি গিয়ে আমার মেয়ের রুমে একটু বসো, ও রেডি হয়ে আসছে। কিন্তু আন্টি, আমি তো ওর রুম চিনি না। সোজা গিয়ে বাম দিকে যাও, তাহলেই পেয়ে যাবে। ঠিক আছে আন্টি, আর ওকে তাড়াতাড়ি এখানে পাঠিয়ে দেবেন। আমি আন্টির বলা রুমে গিয়ে টেবিলে বসলাম। টেবিলে বসে একটা বই নিয়ে আমি দেখতে লাগলাম। কিছুক্ষণ পর কে জানি বলল, ভালো আছেন স্যার? সামনে তাকিয়ে দেখি একটা মেয়ে দাঁড়িয়ে আছে, হয়তো এটাই আমার ছাত্রী হবে। আমি হাসি দিয়ে বললাম, এই তো ভালো আছি, তুমি ভালো আছো? মেয়েটা ভিতরে এসে টেবিলে বসে বলল, এই তো ভালো আছি স্যার। তাহলে আজকে থেকে আমি আপনার কাছে পড়ব নাকি? আপনাকে অপেক্ষা করানোর জন্য সরি, মাত্র কলেজ ছুটি হয়েছে তো। আমি জানি, তোমার বলতে হবে না। ওমা, আপনি আবার কিভাবে জানেন স্যার? রিয়াকে চেনো? ওই ডাইনি বুড়ির কথা আর বলবেন না, ভদ্রভাবে কথা বল। সরি স্যার, কি করব বলেন? সেই দিনও আমার চুলে চুইংগাম লাগিয়ে দিয়েছে, পরে 1 ঘন্টা লাগছে আমার এসব তুলতে। ও একটু বদমাশ টাইপের মেয়ে, আমি জানি, তোমাকে বলতে হবে না। আপনি কিভাবে রিয়াকে চেনেন স্যার? আমি তো ওর বাসায় থাকি, বুঝলে? ও আচ্ছা, তাই বলেন। এখন এত কথা না বলে তোমার নাম বলো। জি স্যার, আমার নাম মিতু। আপনার নাম কি আর আপনার বাসা? এটা বলতে গিয়ে ও আটকে গেল। আমি আমার ছাত্রীর দিকে তাকিয়ে বললাম, ফেসবুক একটু কম ব্যবহার করবে, ঠিক আছে? রাত দিন ফেসবুক ব্যবহার করলে এমনিই হবে, বুঝলে? তোমার নাম কি, তোমার বাসা কোথায়, তুমি কি করো ইত্যাদি। সরি স্যার। আচ্ছা, এসব ছাড় মিতু, এখন পড়ায় আসি। এত পড়ালেখা করে কি হবে স্যার? শেষ পর্যন্ত তো জামাইকে রান্না করে খাওয়াতেই হবে। মনে মনে বললাম, এই মেয়েই তো দেখি রিয়ার থেকে কোনো অংশে কম নয়। আমি একটু রাগ দেখিয়ে বললাম, আমি কি এখন তোমাকে পড়াবো, নাকি তোমার মাকে ডেকে এনে বলবো যে? সরি স্যার। এত রাগ করেন কেন? আমি রাগ করি কেন? এখন চুপচাপ পড়ো। আমি আমার মতো করে মিতুকে পড়াতে লাগলাম। হঠাৎ করে একটা পিচ্চি মেয়ে এসে আমাকে বলল, ভাইয়া ভাইয়া, একটা কথা। আমি পিচ্চি মেয়েটার দিকে তাকিয়ে বললাম, আম্মু বল। পিচ্চি মেয়েটা আমার হাতে একটা কাগজের টুকরো দিয়ে সোজা দৌড় দিয়ে চলে গেল। আমি শুধু অবাক হয়ে তাকিয়ে আছি। মিতুকে জিজ্ঞেস করলাম, মিতু, এই মেয়েটাকে? মিতু হাসি দিয়ে বলল, আমাদের পাশের বাড়ির আঙ্কেলের মেয়ে। কিন্তু ও আমাকে কাগজ দিল কেন? মজা করেন স্যার? এখানে আসতে না আসতেই লাভ লেটার পেয়ে যাচ্ছে। বাবা, খুব ভালো স্যার। তা মেয়েটাকে? কি সব কথা বলছো তুমি? ওই মেয়ে কে আর আমার কাছে কেন এসব দিয়েছে আমি কি জানি? হয়তো ভুল করে আমাকে এসব দিয়েছে। তাহলে দেখি এখানে কি লেখা আছে। আমার মাথা খারাপ করে দিচ্ছ তোমরা। দাঁড়াও, আন্টিকে আমি ডাকছি। আরে স্যার, আম্মুকে ডাকা লাগবে না, আমার কাছে দেন, আমি হাতের লেখা দেখে বলতে পারবো এটা কে দিয়েছে। আমি মিতুর হাতে কাগজটা দিয়ে বললাম, নাও দেখো কি দেখছে। মিতু কাগজটা নিয়ে ধীরে ধীরে পড়তে লাগলো। কাগজের মাঝে লেখা আছে, প্রিয় স্যার, যেদিন আপনাকে প্রথম দেখছি, চেহারা ছবি সবকিছু ঠিকঠাক আছে, তবে আপনার ঠোঁটের নিচে একটা ছোট তিল আছে। এটা আমাকে খুব আকর্ষণ করছে। জানি না কেন, হঠাৎ করে আপনাকে পছন্দ হয়ে গেল। এখন শুধু এটা জানিয়ে দিলাম যে আমার আপনাকে পছন্দ হয়ে গেছে, আর আমি যা চাই তাই পাই। আজ পর্যন্ত কেউ আমার কাছ থেকে আমার জিনিস চিনিয়ে নিতে পারে নাই, আর পারবেও না। আমি কে এবং কোথায় থেকে এসেছি এসব জানতে চেষ্টা করবেন না। কোনো একদিন আপনার সামনে এসে আপনাকে চমকে দেব। বেয়াদবি হলে মাফ করবেন। কি করব, বেহায়ার মধ্যে আপনাকে চিঠি লিখে জানালাম। এখন আই লাভ ইউ বলবো না,
এটা বলার সময় এখনো আসে নাই। সময় আসলে অবশ্যই বলবো। ভালো থাকবেন আর নিজের খেয়াল রাখবেন, কেমন? মিতু চিঠিটা পড়ে আমার দিকে তাকিয়ে বলল, বা স্যার বা, তলে তলে এত কিছু আর আমি জানি না। এখানে কালকে আসছেন আর আজকে? আচ্ছা মিতু, চিঠির কথা ছাড়, মনে করো তুমি নতুন কোথাও গিয়েছ। হঠাৎ করে তোমাকে যদি কেউ প্রপোজ করে বসে, তখন তোমার কেমন লাগবে বলো তো? এটা তো আজব একটা কথা। চেনা নাই জানা নাই, তো এখন আমার কেমন লেগেছে বুঝতে পারছো তো? স্যার, আর সরি। কি নিয়ে কথা হচ্ছে স্যার? সামনে তাকিয়ে দেখি আন্টি দাঁড়িয়ে আছে। আমি কি বলছি আন্টি হয়তো ভালো করে শুনতে পেয়েছে, এজন্য আমি কথা ঘুরিয়ে বললাম, আন্টি, আমি মিতুকে বোঝাচ্ছি এই যে তোমার মা বাবা তোমাকে এত কষ্ট করে পড়াশোনা করিয়েছে, আর তাদের না বলে যদি তুমি কোনো ছেলের সাথে পালিয়ে যাও, তখন তাদের কেমন লাগবে বলো তো? আন্টি মিতুর মাথায় হাত দিয়ে বলল, আমার মেয়ে অনেক ভালো, ও এসব কিছু করবে না। আন্টি, আচ্ছা আন্টি, এখন একটা সাবজেক্ট বাকি আছে, আপনি কি? আরে বাবা, চলে যাচ্ছি, আমি তো এখানে আসছি যে তুমি কি পড়াচ্ছ দেখতে। মিতু ওর মাকে বলল, আম্মু, ভাইয়া সত্যি অনেক ভালো পড়ায়, এতদিন পর একটা মনমতো মাস্টার পেলাম। আন্টি মুচকি হাসি দিয়ে রুমের বাহিরে চলে গেল। আমি মিতুকে কিছুক্ষণ পড়ালাম, শেষে বললাম, মিতু, তুমি তো জানো আমি কিছুই জানি না, কিন্তু কে এই কাগজটা দিছে বলতে পারবে? মিতু কিছুক্ষণ চুপচাপ থেকে বলল, চেনা চেনা লাগে, তবে আমি আপনাকে কালকে বলবো নে, আর একটু যাচাই বাছাই করে নি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে গেলাম, কেমন? ওকে স্যার। আর একটা কথা। স্যার বলেন। রিয়া আর ওর বান্ধবীরা হয়তো আমার কাছে পড়বে, তুমি চাইলে ওখানে পড়তেও পারো। আচ্ছা স্যার, পরে আপনাকে জানাবো। আমি মিতুদের বাসা থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আর চিন্তা করছি, আচ্ছা আমাকে কে এই কাগজটুকু দিল? এখানে এসেছি মাত্র একদিনও হয় নাই, আর এর ভিতরে? বাসার সামনে গিয়ে দেখি সেই দিনে দুটো মেয়ে বসে আড্ডা দিচ্ছে, আর রহিম সামনে দাঁড়িয়ে আছে। আমাকে মেয়েগুলো দূর থেকে দেখে বলল, এই ক্ষেত ছেলে, এইদিকে আয়। আমি মেয়েগুলো কথা না শুনে বাসার ভিতরে চলে যেতে লাগলাম, আর মেয়েগুলো পিছন থেকে বলছে, আমাদের কথা শুনলি না তো, দেখ তোর কয়টা বাজে। বাসার ভিতরে চলে গেলাম সরাসরি। ওপরে গিয়ে দেখি রিয়া ওর বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছে। আমাকে দেখে বলল, এই ছেলে, এদিকে আয়। মনে মনে বললাম, আজকে আবার রিয়া ওর বান্ধবীদের সামনে কি নতুন করে কোনো নাটক করবে নাকি কে জানি। আমি রিয়ার সামনে গিয়ে বলল, বল পিচ্চি রিয়া, কি হয়েছে? রিয়ার বান্ধবীরা তো আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। সেই দিনের মতো আমি ওকে আবার পিচ্চি বলছি। রিয়া আমার দিকে একটু রাগ দেখিয়ে বলল, আমি আপনাকে বলছি না আমাকে পিচ্চি বলবেন না। রিয়ার বান্ধবীদের উদ্দেশ্য করে বললাম, আচ্ছা তোমরাই বলো, পিচ্চি মেয়েকে কি পিচ্চি বলবো না? রিয়া এবার আমার ডান হাত ধরে সেই হাতে কামড় দিয়ে বলল, আরও বলবেন পিচ্চি। কি ইঁদুরের দাঁত তোমার, দেখ সবগুলো দাঁত হাতে এসে গেছে মনে হচ্ছে। রিয়া দাঁত কেলিয়ে হেসে বলল, রক্ত যে আসে নাই এটা বলেন? দেখ রিয়া, আমি খুব টায়ার্ড, একটু বিশ্রাম নিতে হবে। মিতু তো আবার আপনার সাথে? দিব গালে একটা চর, ফালতু মেয়ে, সবসময় খারাপ চিন্তা মাথায় ঘুরে কেন বলো তো? আচ্ছা এসব কথা বাদ দেন, আমি আপনার জন্য অপেক্ষা করছি, যান নিচ থেকে ঝালমুড়ি নিয়ে আসেন। আমাকে তোমার কি মনে হয়? রিয়া আমার একটা আঙ্গুল ধরে বলল, আপনি তো আমার লক্ষ্মী ভাই হন, আমি জানি আপনি এই বোনের জন্য সবকিছু করতে পারবেন। আমি হাসি দিয়ে বললাম, ইমোশনাল কথা খুব বলতে পারো না? এনে দিতাম, কিন্তু নিচে দেখছো কারা বসে আছে, ওরা ডাকছিল আমাকে, কিন্তু আমি যাই নাই। রিয়া মাথায় হাত দিয়ে বলল, ওরা আপনাকে ডাকছিল আর আপনি যান নাই? মরছেন আপনি, ওরা হলো পরিয়াপুর বান্ধবী, কলেজে যান শুধু, পরে মজা বুঝবেন। ভয় দেখাও রিয়া? রিয়ার এক বান্ধবী বলল, ভাইয়া কিছু হবে না, আমি পরিয়াপুকে আপনার কথা বলবো না। আমি মেয়েটার কথা শুনে হাসি দিয়ে বললাম, তোমার বান্ধবী রিয়া আমাকে ভাই ডাকে বলে তোমরাও আমাকে ভাইয়া ডাকবে? এটা কি হয় বলো? তোমরা আমাকে জানো বাবু বলে ডাকবে, কারণ কখন যে আমার কাকে পছন্দ হয়ে যায় নিজেই জানি না, আর তোমরা দেখতে মারাত্মক লেভেলের সুন্দরী। মেয়েটা আমার কথা শুনে লজ্জা পেয়ে বলল, সত্যি বলেছেন তো? গো, সত্যি বলছি। রিয়ার সাথে সাথে আমার কান ধরে বলল, তুই আমার বান্ধবীদের সাথে প্রেম করবি? ওদের এক্ষুনি আপু বল। আমি রিয়ার বান্ধবীদের দিকে তাকিয়ে বললাম, বেবি তোমাদের নামগুলো যেন কি? রিয়া রেগে বলল, তুই রুমে যা হালা বাদর, এখানে লাইন মারবি না, তাড়াতাড়ি রুমে যা। আমি হাসতে হাসতে রুমে চলে আসলাম। যাক, আজকে অবশ্যই ভালোই একটু মজা করলাম ওদের সাথে। রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে তৈরি হলাম কলেজে যাব বলে। রুম থেকে বেরিয়ে রাস্তায় তাকিয়ে দেখি রিয়া দাঁড়িয়ে আছে। আমি রিয়াকে দেখে বললাম, কি ব্যাপার, আজকে এখনও স্কুল যাও নাই? আজকে প্রাইভেটে যাই নাই, এজন্য মাত্র স্কুল যাচ্ছি। কিন্তু আপনি কোথায় যাবেন আবার? কই আবার? বউ রাগ করে বাপের বাড়িতে চলে গেছে, তাই তাকে ফিরিয়ে আনতে যাচ্ছি। রিয়া আমার কথা শুনে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে বলল, আপনার কপালে মিয়া বউ নাই, আমার মনে হয় না যে আপনি বিয়ে করতে পারবেন। আমি বিয়ে করতে পারি কিনা সেটা সময় হয়ে দেখা যাবে। আচ্ছা আমি তাহলে গেলাম, তুমি তোমার বান্ধবীদের সাথে আসো। আরে দাঁড়ান ভাইয়া, কলেজ তো রাস্তার পাশেই, আপনি কলেজে চলে যাবেন আর আমরা স্কুলে। কি ব্যাপার স্যার, আপনি আজকে রিয়া ম্যাডামের সাথে দাঁড়িয়ে আছেন যে? আরে রহিম মিয়া যে, আজকাল তো তোমার দেখাই পাওয়া যায় না।
আর বলিয়েন না স্যার, একটু বিজি আছি। কোথাও যাবা হচ্ছে নাকি? এই তো স্যার, এখন বাজারে যাব। আপনি এখানে? রিয়া আমার আগে বলল, আমার জন্য একজন বডিগার্ড দরকার, জানেন তো রহিম মিয়া, আজকে থেকে তোমার স্যার আমার বডিগার্ড। রহিম মিয়া হাসতে হাসতে বলল, যেই চিকনার চিকনা একটা ফু দিলে উড়ে যাবে, আবার আপনাকে কি বাঁচাবে? রহিম মিয়া হাসি দিয়ে চলে যেতে যেতে বলল, সরি স্যার, মাফ করবেন। রিয়া হাসতে হাসতে বলল, ও ঠিকই বলেছে, আপনি এক কাজ করবেন, ডিম খাবেন, তাহলে শরীরে শক্তি আসবে, বুঝবেন? আপনার শরীরে শক্তি নাই মিয়া, আপনার ভিটামিন সবগুলো অভাব, বুঝলেন? না, এখানে আর দাঁড়িয়ে নিজের মান সম্মান নষ্ট করতে পারবো না, তাই রিয়াকে ছাড়াই একা হাঁটতে লাগলাম। রিয়া পিছন থেকে বলল, এত রাগ কোথায় রাখেন? হ্যাঁ, আমরা তো মজা করছিলাম। মজা করছিলে, তুমি হলে এক পাগল, আর সাথে আমাকেও পাগল বানাবে, বুঝলাম। রিয়া আর ওর বান্ধবীদের সাথে টুকটাক কথা বলতে বলতে কলেজে চলে আসলো। কলেজে ঢোকার আগে রিয়ার এক বান্ধবী বলল, সাবধান, র্যাগিংয়ের শিকার হবেন না, নয় কিন্তু মজা বুঝবেন। আমি শুধু বললাম, আরে এসব কিছুই হবে না, চিন্তা করো না। আমি ধীরে ধীরে কলেজের ভিতরে ঢুকতে লাগলাম। হঠাৎ পিছন থেকে কে জানি বলল, এই ছেলে, এইদিকে আয় তো একটু, তোর সাথে কিছু কথা আছে। আমি পিছন থেকে কথাগুলো শুনে দাঁড়িয়ে গেলাম, আর পিছনে তাকিয়ে দেখি সেই দিনের দুইটা মেয়ে, মানে যাদেরকে আমি রিয়ার বাসার নিচে বসে থাকতে দেখছি। আর ওদের সাথে একটা মেয়ে আছে, তবে মেয়েটা একটু অন্য টাইপের। ওর মুখে একটা মাস্ক লাগানো, শরীরে একটা শার্ট, আর নিচে কেমন যেন ছেলেদের জিন্স প্যান্টের মতো একটা প্যান্ট। দেখে মনে হচ্ছে যেন এটা সত্যি একটা ছেলে। চোখে ইয়া বড় একটা চশমা। আমি একবার মেয়েগুলোর দিকে তাকিয়ে মনে মনে বললাম, ধুর, ওরা আবার আমাকে কেন ডাকবে? আমি সামনে ফিরে আবার যেটা হাঁটা দিব, তখন আবার পিছন থেকে আওয়াজ এলো, এই ছেলে, আমরা তোরে ডাকছি আর তুই চলে যাচ্ছিস। তুই কি এটা জানিস না, সিনিয়রকেও ডাকলে তাদের কথা শুনতে হয়, নাকি সিনিয়রদের সম্মান দিতে জানিস না? মনে মনে বললাম, তাহলে ওরা আমার সিনিয়র? সেই দিন তো রিয়ার বাসার সামনে আমাকে ডাকছিল, কিন্তু আমি যাই নাই, তার মানে আজকে আমার অবস্থা শেষ। আমি আবার পিছনে ফিরে নিজের দিকে আঙুল ঘুরিয়ে বললাম, আমাকে ডাকছেন কি? মেয়েগুলো বলল, এতক্ষণ ধরে তুই এটা বুঝতে পারলি না যে আমরা তরে ডাকছি? তাড়াতাড়ি এখানে আয়। আমি ধীরে ধীরে মেয়েগুলোর কাছে যেতে লাগলাম। আজকে মনে হয় আমি ওদের হাত থেকে মাফ পাব না। আমি মেয়েগুলোর কাছে যেতেই মেয়েগুলো বলছে, পড়ি, এই হলো সেই ছেলে যাকে আমরা সেই দিন ডাকছিলাম, কিন্তু ও ভাব দেখিয়ে চলে গেছিল। আজকে ওকে তর হাতে দিলাম, তুই কি করবি সেটা তুই ভালো জানিস, তবে আমরা চাই ওর শাস্তিটা ভিন্ন ধরনের হতে। তার মানে এই হলো সেই পরী যার কথা রহিম মিয়া সহ রিয়া বলছিল। আমি কি বলবো যে আমি রিয়াদের বাসায় থাকি? না, এসব বললেও বাঁচতে পারবো না। এর থেকে ভালো চুপ থাকি, দেখি ওরা আমাকে কি করে। পরী নিজের চশমা খুলতে খুলতে বলল, কি কলেজে নতুন নাকি? আমি মাথা নিচু করে বললাম, জি আপু, নতুন। নতুন কলেজে এসেছো, ভালো কথা, তাই বলে কি সিনিয়রদের সম্মান করবে না? সেই দিন আমার বান্ধবীরা তোমাকে এত করে ডাকলো, যাও নাই নাকি? আসলেই আপু, আমি জানতাম না ওনারা আমার সিনিয়র। ও, তুমি জানতে না যে আমরা সিনিয়র, তাই তো? হুঁ আপু। বেয়াদবি করেছ, শাস্তি তো পেতেই হবে। প্লিজ আপু, মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। আরে না, এসব বললে তো আর মাফ পাবে না। ভুল করছো, শাস্তি তো পেতেই হবে। এখন যেটা বলছি সেটা কর, নইলে মারাত্মক লেভেলের শাস্তি পাবি তুই। আমি কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে আছি। পরী আবার আমাকে উদ্দেশ্য করে বলল, শার্ট খুলে ফেল। আমি চোখ বড় বড় করে পরী আপুর দিকে তাকিয়ে বললাম, কি কি না বেটাজি, এখন তোর শার্ট খুলে ফেল তাড়াতাড়ি, আমাদের হাতে বেশি সময় নাই, আরও নতুন নতুন ছেলে আসছে, ওদের ধরে র্যাগিং করতে হবে। প্লিজ আপু, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, আর এমন ভুল হবে না। আমার কথা শুনে পরী রেগে জোরে চিৎকার দিয়ে বলল, তরে শার্ট খুলতে বলছি খুব তাড়াতাড়ি, এত কথা বলতে বলছি তরে? এর ভিতরে একটা ছেলে এসে বলল, পরী, কোনো সমস্যা হয়েছে নাকি? সমস্যা হলে বলো, আমি দেখছি। পরী আপু ছেলেটাকে বলল, না, কোনো সমস্যা নেই, তুই যা, আমি দেখছি। ছেলেটা যেতেই পরী আপু আবার আমার দিকে তাকালো। আমি ভয়ে ভয়ে আমার শার্ট খুলে ফেললাম। আজকে সকালে সেন্টু গেঞ্জি পরতে মনে ছিল না, ওটা কোথায় যে পড়ছে পাই না, এজন্য শুধু শার্ট পরে আসছি। পরীর বান্ধবীরা বলল, দেখ পরী, দেখ কিরকম সিক্স প্যাক বানাইছে, হালার বডি আছে বলতে হবে। আমি এবার মাথা নিচু করে বললাম, আপু, আমি কি এখন যেতে পারি? পরী আপু আবার বলল, মাত্র তো শার্ট খুললি, নিচেরগুলো কে খুলবে, তোর নানা নাকি? মনে মনে বললাম, এইবার আমি বোধহয় শেষ। যা একটু মান সম্মান নিয়ে কলেজে আসছিলাম, আজকে বুঝি সেটাও গেল। এবার অসহায় হয়ে পরী আপুর দিকে তাকালাম। পরী আপু আমাকে দেখে বলল,
কান্না করে কোনো লাভ নাই রে। তুই আমার বান্ধবীদের সাথে অনেক বড় অন্যায় করছস, এজন্য শাস্তি তো পেতেই হবে, বুঝলি? তাড়াতাড়ি প্যান্ট খুলে ফেল, এখনও এত ছেলে মেয়ে কলেজে আসে নাই। যদি দেরি করিস তাহলে সবাই চড়ে আসবে কলেজে, তুই বাঁচতে পারবি না পরে। হঠাৎ কোথায় থেকে একটা ছেলে এসে আমার ঘাড়ে হাত দিয়ে বলল, আরে বন্ধু, তুই এত সকাল সকাল কলেজে চলে আসছস, আমাকে আগে বলবি না? আর পরি আপু, এটা কি ঠিক করছেন? ও আমার বন্ধু হয়, আর আপনি আমার বন্ধুর সাথেই এটা করছেন? রবিন, ও আবার তোর বন্ধু কবে থেকে হলো? কিছুই তো বুঝলাম না। ছেলেটা আমার দিকে তাকিয়ে বলল, ও আসলেই আজকে প্রথম কলেজে আসছে। কালকে আমাকে ফোন করে বলেছিল কলেজে আসবে, কিন্তু আমার তখন বলতে মনে ছিল না যে তুই পরি আপুকে আমার কথা বলিস, তাহলে মাফ করে দিবে। কিন্তু দেখ সকাল সকাল ওর কি অবস্থা করেছেন। পরির দুই বান্ধবী আমার সামনে এসে ঠাস ঠাস করে দুইজনে দুইটা চড় দিয়ে বলল, এখন একে এখান থেকে নিয়ে যা, ওর সাথে আমাদের হিসেব এখনো অনেক বাকি আছে। রবিন ছেলেটা আমাকে ধরে দূরে নিয়ে গিয়ে বলল, আগে শার্ট পরো, সবাই তোমার দিকে তাকিয়ে আছে। আমি শার্ট পরতে পরতে বললাম, তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব বলার বাইরে, তুমি না থাকলে আজকে আমার অবস্থা শেষ ছিল মিয়া। ছেলেটা আমার দিকে তাকিয়ে বলল, আসলে কাউকে র্যাগিং হতে দেখলে আমার খুব ভালো লাগে, আর আমরা তো সেম ক্লাসেই মনে হয়। আচ্ছা তোমার নাম কি? আমি হাত বাড়িয়ে বললাম, আমার নাম লাদেন। তোমার নাম? আমার নাম রবিন, তবে সবাই রবি বলে ডাকে। তাহলে কি বন্ধু হতে পারি? অবশ্যই, কেন নয়, একসাথে যেহেতু পড়ি। তবে তুই বলাই বেস্ট মনে করি আমি। তবে তরে কি বলে যে ধন্যবাদ দিব বলার বাইরে, তুই না থাকলে আজকে ওরা আমাকে কি আর করত, বেশি হলে ল্যাং। থাক ভাই, আর বলিস না, যা একটু মান সম্মান ছিল সবটাই ওরা নিয়ে যেত। তোর পরিচিত কেউ নেই কি কলেজে? না রে, এখানে আমি নতুন, কিন্তু আমি জানতাম না এই কলেজে এসব চলে। আরও অনেক কিছু চলে এই কলেজে, তুই মাত্র আজকে আসলি, আরও কিছু জানতে পারবি। আচ্ছা তরে ওরা কিভাবে চিনে বলতো? তরে আবার কিছু বলে নাই। আমার বাবা এই কলেজের প্রিন্সিপাল, এজন্য ওরা আমার সাথে বেশি বাড়াবাড়ি করে না। কি কস, তোর বাবা এই কলেজের প্রিন্সিপাল? কেন, তোর বিশ্বাস হয় না? না রে, বিশ্বাস তো হয় না। চল তাহলে বাবার রুমে যাই। না, তার আর দরকার নেই, চল ক্লাসে যাই। এখনো ক্লাস শুরু হয় নাই, কিছুক্ষণ পর হয়তো শুরু হবে। আরে চল গিয়ে বসে থাকি, দাঁড়িয়ে থাকতে আমার আর ভালো লাগছে না। রবিনকে নিয়ে ক্লাসে চলে গেলাম। কিছুক্ষণ পর আবার সেই রিয়া আর ওদের বান্ধবীরা ক্লাসে ঢুকল। আমি রবিনকে বললাম, কি রে রবিন, ওরা এখানে কি করছে? রবিন আমার কথা শুনে উত্তর দিয়ে বলল, মাঝে মাঝে ওরা এসে ক্লাস নেয়, আজকেও হয়তো তাই করবে, তুই চুপচাপ বসে থাক। ওরা আবার ক্লাসের ভিতরে কি করতে আসে? প্রিন্সিপাল স্যারের অনুমতি আছে যে যদি সিনিয়ররা ক্লাস নেয় তাহলে আমাদের তাদের কথা অবশ্যই মানতে হবে। পিছনে কথা হচ্ছে কেন? পরীর কথা শুনে অমনেই আমরা সবাই চুপ হয়ে গেলাম। পরী আমাদের সামনে এসে বলল, এই ছেলে, তুমি দাঁড়াও। মনে মনে ভাবলাম, আগে তো কোনো মতে বেঁচে গেছিলাম, এখন মনে হয় না যে আর বাঁচতে পারব। পরী আপুর কথা শুনে আমি মাথা নিচু করে দাঁড়িয়ে গেলাম। পরী আপু আমাকে দেখে বলল, তোমাকে দেখতে এত খ্যাতের মতো লাগছে কেন? দেখে তো একদম ফক্কিনির মতো লাগে, তবে একটু সেজেগুজে কলেজে আসবে, বুঝলে? আপু, আমি কি এখন বসতে পারি? বসবি তো তার আগে একটু দাঁড়া, যা ওই যে সামনের বেঞ্চে যেই মেয়েটা বসে আছে তাকে এই ফুলটা দিয়ে আয়। কিন্তু আপু, সবাই জানে আমাদের কথা না মানলে। আমি পরী আপুর কাছ থেকে ফুলটা নিয়ে ধীরে ধীরে হেঁটে মেয়েটার কাছে যেতে লাগলাম। কি আর করব, কোনো উপায় না পেয়ে মেয়েটাকে ফুলটা দিতেই ও ঠাস ঠাস করে আমার গালে দুইটা চড় দিল। আর হঠাৎ করেই একটা ছেলে এসে আমাকে লাথি মেরে দূরে ফেলে বলল, তোর কত বড় সাহস, আমার গার্লফ্রেন্ডকে প্রপোজ করিস? পরী আপু ছেলেটাকে বলল, এই, তোমাকে আমি এখানে আসতে বলছি, যাও গিয়ে জায়গায় বসো। আর এই ছেলে, তুমি তোমার জায়গায় যাও। আমি মাথা নিচু করে রবিনের পাশে বসলাম। ক্লাস শেষ হওয়ার পর রবিন বলল, বন্ধু, আমাকে মাফ করে দিস, আমি তোর জন্য কিছুই করতে পারি নাই। থাক, মাফ চাইতে হবে না, আজকে আর ক্লাস করব না রে, বাসায় চলে যাব। চল তাহলে আমিও চলে যাই। রাস্তা দিয়ে যেতে যেতে আমি রবিনকে বললাম, রবিন, আমার একটা কাজ করে দিতে পারবি? বল না, কি করতে হবে? আরে তুই এত ভয় পাস কেন, তরে তো আর মারব না নাকি? আমি ভয় পাচ্ছি না, আজকে তোর যে অবস্থা করলো ওই পরী, আমি না থাকলে। থাক, বাদ দে, বুঝি না ওরা এমন করে কেন, দেখতে শুনতেও তো এতটা খারাপ না, তাও কেন এমন করে? ওদের বিরুদ্ধে কেউ কথা বলে না, এজন্য এমন করে। এটাও ঠিক, তবে এইসবের মাঝে কে জড়াতে চায় বল? এটাও ঠিক। আচ্ছা, তুই আমার কাজটা করে দিতে পারবি? ইমার্জেন্সি কি লাগবে তোর? তবে তরে আমি কি বলছি,
আচ্ছা ঠিক আছে, পেয়ে যাবি। এখানে কোথায় থাকিস? রিয়াকে চিনিস? ওই পিচ্চি মানিচ মরিচের কথা বলিস? আমি হাসি দিয়ে বললাম, তুই কিভাবে চিনিস? আর বলিস না, আমার গার্লফ্রেন্ড ওর দূর সম্পর্কের মামাতো বোন হয়। আমার মাথা একেবারে খেয়ে ফেলেও। তোর তো মাথা খেয়ে ফেলে তাও ভালো, আমাকে যে পাগল বানিয়ে দিচ্ছে। এত কথা বলে এই মেয়ে। তবে যাই বলিস, আমার শালি কিন্তু দেখতে শুনতে অনেক সুন্দর। সে বলতে হবে, কিন্তু সুন্দর দিয়ে কে কি করবে? যে ওকে বিয়ে করবে ওর জীবন শেষ। তুই করে ফেল তাহলে। মাথা খারাপ হয়ে গেছস? নিজের কপালে নিজেই কি কুড়াল দিব? রবিনের সাথে কথা বলতে বলতে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে দিলাম একটা ঘুম। বিকেলে রেডি হয়ে মিতুদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। মিতুদের বাসার সামনে গিয়ে দেখি মিতু পুকুর পাড়ে বসে আছে। আমাকে দেখে মিতু বলল, ভালো আছেন স্যার? এই তো ভালো আছি। তো তুমি এখানে বসে কি করব? কি আর করব স্যার, এখানে বসে হাওয়া খাই। হাওয়া কি আবার খাওয়া যায় নাকি? আপনি আসেন, আপনাকেও খাইয়ে দেই। না না, আমার খাওয়ার এত দরকার নেই। আজকে কি পড়বে নাকি আমি চলে যাব? মিতু আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, চলে যান স্যার, আমি আম্মুকে 2-5 বুঝিয়ে দিবনে। বলবো স্যার অসুস্থ। আমি মিতুদের বাসায় ঢুকতে ঢুকতে বললাম, ঠিক আছে, আমি আন্টিকে বলছি তুমি এখানে বসে হাওয়া খাও, কেমন? মিতু দৌড় দিয়ে রুমে ঢুকে বলল, আপনি স্যার মিয়া ভালো না। ভালো নাকি খারাপ আজকে দেখতে পারবে। টেবিলে গিয়ে বসতেই আন্টিকে ডাক দিলাম। আন্টি ভিতরে এসে বলল, বাবা বলো। আন্টি, লম্বা একটা কিছু দেন, আপনার মেয়েকে ঠিক করতে হবে। সারাদিন কোনো পড়াশোনা করে নাই, আর আজকে মনে হয় স্কুলেও যায় নাই। বাবা, তুমি ঠিকই বলছো, আমি লম্বা দেখেই আনছি, ইচ্ছা মতো মারবে। এই কথা বলে আন্টি বাহিরে চলে গেল। মিতু চুপচাপ বসে আছে। আমি মিতুকে বললাম, সবকিছু শিখে ফেলো তাড়াতাড়ি, নইলে 12টা থেকে 13টা বাজাবো তোমাকে আজকে। মিতুকে পড়িয়ে শেষ করলাম। হঠাৎ করে মিতু বলল, স্যার, আপনি নাকি আজকে কলেজে শার্ট খুলেছিলেন? তুমি কিভাবে জানো? আপনি কি এটা জানেন না পরি আপু আমার আপন বড় বোন হয়? আমি চোখ বড় করে বললাম, কি না স্যার, জি, পরি আপু আমার বড় বোন হয়। মনে মনে ভাবলাম নিজের মানসম্মান নিজেই খেয়ে লাভ নেই। আমি মিতুকে ধমক দিয়ে বললাম, পরি তোমার বোন হয়তো আমি কি করব? কিছুই করতো না। আমার নাম বলতেন যে আপনি আমার স্যার হন, তাহলে কিছুই করতো না ও আপনাকে। কলেজে এসব একটু হয়েই থাকে, থাক বাদ দাও। তোমার কাছে মাছ ধরার মতো কিছু আছে? মিতু লম্বা একটা লাঠি দেখিয়ে বলল, দেখছেন, এটার মাথায় ধরি দিয়ে বাঁধা ছোট একটা লোহার মতো জিনিস আছে, ওটার মাঝে রুটি লাগিয়ে আমি মাছ ধরি। মিতু, আমার বহুদিনের শখ মাছ ধরব বলে। চল না, আমি তোমার সাথে পুকুর পাড়ে বসে মাছ ধরি। যেতে পারি, এক শর্তে। বল। কালকে আমাকে ছুটি দিতে হবে। দেখ মিতু, আমি নতুন নতুন তোমাকে পড়াই, এর ভিতরে যদি না আসি তাহলে আন্টি কি মনে করবে? তবে অল্প পড়াবো, ঠিক আছে? মিতু হাসি দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, চলেন ভাইয়া। চল। আপনি গিয়ে বসেন, আমি আসতেছি সবকিছু নিয়ে। আমি গিয়ে পুকুর পাড়ে বসলাম। কি সুন্দর পুকুরের পানি, চারদিক থেকে কি সুন্দর বাতাস আসছে। আসলেই পরিবেশটা আজকে মারাত্মক সুন্দর লাগছে আমার কাছে। কিছুক্ষণ পর মিতু, গল্পটি এই পর্যন্তই। তো পরবর্তী পার্ট একটু পরে আপলোড দেওয়া হবে। তো যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে রাখুন এবং বেশি বেশি। অবহেলায় শেষ মূল্য গল্পের 7 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। বাসা থেকে বের হতেই দেখি